আমরা আলোচনা করব 1872 সালের এভিডেন্স অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ টার্ম রেস গেস্টি। রেস গেস্টি ইজ দ্য ইম্পর্টেন্ট টার্ম ইন কেস অফ দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। 1872 সালের একটি গুরুত্বপূর্ণ টার্ম এখানে সাক্ষ্য আইনের ভিতরে আছে রেস গেস্টি, একই কার্যের সমভাগী। এই যে বিষয়টি, একে সংঘটিত ব্যাপার নীতি, দ্য প্রিন্সিপাল অফ রেস গেস্টি, যেখানে ল্যাটিন ফ্রেজ উল্লেখ আছে দ্য থিংস ডান। রেস গেস্টি ইজ দ্য ফ্রেজ অফ ল্যাটিন ফ্রেজ, যেখানে ব্যাখ্যা আছে থিংস ডান, যে অনেক ঘটনা ঘটেছে, অনেক কার্য সম্পাদিত হয়েছে। যদি একই উদ্দেশ্যে কতিপয় লোক, কতিপয় ব্যক্তি সশস্ত্রভাবে বা এখানে একত্রিত হয়ে কিংবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে কার্য সংগঠন ঘটে থাকে এবং এই ব্যক্তিগণের উদ্দেশ্য যদি এক হয়, তাহলে যে যেখানে থাকুক না কেন, কোনো একটি জায়গায় যদি কোনো অপরাধজনক ঘটনা ঘটে থাকে, তার জন্য সকলেই দায়ী থাকবেন। এটাই রেস গেস্টি নীতির মূল কথা। এই রেস গেস্টি নীতির যে ডেফিনেশনটা, এটা আছে সাক্ষ্য আইনের 6 ধারায়, এবং এর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন এটা আছে সাক্ষ্য আইনের সেকশন 7, সেকশন 8, সেকশন 9 এবং সেকশন 14। আমাদের 7 ধারা, 8 ধারা, 9 ধারা এবং 14 ধারায় এই রেস গেস্টি নীতির যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ এখানে উল্লেখ করা হয়েছে। তা রেস গেস্টি নীতির মূল নীতিটা কি? মূল নীতি হচ্ছে যে এখানে কোনো ঘটনা সংঘটিত হলে সেই ঘটনা যদি কারো উদ্দেশ্য, কতিপয় লোকের উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য যদি একই হয়, তাহলে যেখানেই ঘটনা ঘটুক, যে সময় ঘটনা ঘটুক না কেন, সকলেই এর জন্য দায়ী। এখানে আমরা যদি বলতে চাই যে এই 7 ধারায় বলা আছে কোয়াজ, কারণটা কি, কোন কারণে আমি এটা করব, এবং এর উদ্দেশ্য এবং এর যে অকেজন, যে ঘটনাটা, এই সম্পর্কে, ঘটনা কিভাবে ঘটবে, কোথায় ঘটবে, এই সম্পর্কে বিশ্লেষণ, এটা আছে আমার 7 ধারায়। এবং 8 ধারায় আছে মোটিভ, বা এখানে উদ্দেশ্য, যে এখানে অবজেক্টটা কী, এখানে সাবজেক্ট ম্যাটারটা কী, এখানে যে মোটিভ বা মোটিভেশন, এখানে মোটিভটা বা উদ্দেশ্যটা কী এখানে। তো এই মোটিভ, কোনো একটা ঘটনার মোটিভ থাকতে হবে। এই মোটিভটা ব্যাখ্যা করা আছে আমাদের এই এভিডেন্স অ্যাক্টের 8 ধারায়। এবং এভিডেন্স অ্যাক্টে এখানে প্রিপারেশনের শব্দটাও, প্রিপারেশন বা প্রস্তুতি বা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এটাও সেকশন 8-এ বর্ণনা করা আছে। এবং সেকশন 9-এ আছে যে এখানে আমাদের যে উদ্দেশ্য, প্রাসঙ্গিক বিষয়, উদ্দেশ্য সাধনের জন্য যে প্রাসঙ্গিক বা রিলিভেন্ট অ্যাক্টিভিটিস, এটা ব্যাখ্যা করা আছে সেকশন 9-এ, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এখানে 14 ধারায় যে সেকশন 14-এ উল্লেখ করা আছে যে মেন্স রিয়া, অর্থাৎ এখানে আমাদের যে দণ্ডবিধি আইন বা পেনাল কোডের যে 34 ধারা, বা একই কার্য সাধনের যে উদ্দেশ্য, মানুষের যে মনের যে ইচ্ছা, এটাকে মেন্স রিয়া বলা হয়। এই মেন্স রিয়া, দুষ্ট মন বা কোনো ঘটনা ঘটাবার জন্য যে এইমটা থাকে, অবজেক্টটা থাকে, সেই বিষয়টা এখানে প্রতিফলিত হয়েছে সেকশন 14-এ। এই সেকশন 14-ও এই ডেফিনেশন, যে সিক্স ধারায় যে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশনের সাথে এই 14 ধারার যে ব্যাখ্যা, এটা জড়িত আমাদের এই রেস গেস্টি যে নীতি, এই নীতির ক্ষেত্রে। এখানে ব্যাখ্যা করেছে ইন্টেনশন বা নলেজ, অর্থাৎ এই যে উদ্দেশ্যে আমরা, যে উদ্দেশ্যে কতিপয় লোক কোনো একটা মুভমেন্ট বা কোনো একটা ঘটনা ঘটালো, এই ঘটনার যে এখানে যে পরিণতি, এ সম্পর্কে তাদের যেমন নলেজ থাকে বা জ্ঞান থাকে, ঠিক তেমনি ইচ্ছা বা ইন্টেনশন, মেন্স রিও এখানে কাজ করে। তো এই 14 ধারায় এই যে উদ্দেশ্য বা এখানে ইন্টেনশন সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা একটা জিনিস এখানে
পরিষ্কার যে রেস গেস্টি বলতে আমরা বুঝি ল্যাটিন ফ্রেজ, এবং এর যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে থিংস ডান, বা কোনো কতিপয় লোক যদি কোনো ঘটনা বা এখানে অ্যাচিভ করার জন্য বা অর্জন করার জন্য ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে যদি কোনো ঘটনা ঘটায়, তার জন্য সকলেই দায়ী থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের যদি কোনো সশস্ত্র বিপ্লব ঘটে, আর সেই সশস্ত্র বিপ্লবে যদি সরকার উৎখাতের কোনো উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যে যদি সশস্ত্র বাহিনী কোনো বিপ্লবী গোষ্ঠী যদি ভিন্ন ভিন্ন স্থানে আক্রমণ করে এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করে, তাহলে দেখা যায় যে সকলেই যে যেখানে থাকুক না কেন, যে সময় ঘটনা ঘটুক না কেন, সকলেই এর জন্য দায়ী থাকবেন। উদাহরণ হিসেবে বলা যায় এ নামক কোনো ব্যক্তি, তিনি শাহবাগে আন্দোলনরত আছেন এই সরকার উৎখাতের জন্য, এবং ধানমন্ডিতে অথবা যে বাড্ডা থানা আক্রমণ বা বিভিন্ন জায়গায় আক্রমণের জন্য যদি কেউ কার্য করে থাকে ওই একই উদ্দেশ্যে সরকার উৎখাতের জন্য, তাহলে যদি শাহবাগে থেকে বলে যে আমি ওই বাড্ডা থানা কিংবা ওই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার বা ওখানে কোনো যে মৃত্যুজনিত কোনো ঘটনার সাথে আমি জড়িত না, এ কথা বলে তিনি রেহাই পাবেন না। কারণ হচ্ছে আইন বলেছে, রেস গেস্টার নীতিতে বলেছে যে যেখানেই ঘটনা ঘটুক না কেন, উদ্দেশ্য যদি একই হয়, যেমন সরকার পতনের উদ্দেশ্য ছিল, সেখানে জান্ডা জড়িত ছিলেন বা জান্ডা জড়িত থেকেছেন বা থাকবেন আগামীতে কোনো সরকার উৎখাতের জন্য, যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে এই বিপ্লবে বা এই ঘটনায় বা এই একই উদ্দেশ্য সরকার উৎখাতের উদ্দেশ্যে যে যেখানে থেকে এই অ্যাক্টিভিটিস করুক না কেন, তাহলে তিনি সমভাবে দায়ী হবেন যদি সেখানে বিচারিক ব্যবস্থা প্রচলিত হয়, এবং যদি কখনো বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে এই নীতিটা সেখানে কার্যকরী হবে, রেস গেস্টার নীতি। এই রেস গেস্টার নীতি হিসাবে সেখানে সকলেই সমানভাবে দায়ী থাকবেন। সুতরাং রেস গেস্টার নীতি আমাদের এখানে একটি ইম্পর্টেন্ট সেকশন, এবং এই ৬ ধারা এটা ডেফিনেশন দেওয়া হয়েছে। এবং ঠিক একইভাবে যদি বিপ্লবী সরকার গঠিত হয়, বিপ্লবীরা জয়ী হয়ে যায় এবং বিপ্লবী সরকার গঠিত হয়, তাহলে এই বিপ্লবের উপরে যে সশস্ত্র আক্রমণ করার জন্য তখন বিদায়ী গভর্নমেন্টকে দায়ী করা যাবে, এবং বিদায়ী গভর্নমেন্টের যারা এই সুবিধাভোগী থাকবেন, তারা সকলেই এই বিপ্লবকে সশস্ত্র বিপ্লব কিংবা শান্তিপূর্ণ বিপ্লব যাই হোক না কেন, শান্তিপূর্ণ বিপ্লব হয় না, শান্তিপূর্ণ কোনো সমাবেশ হয়, হতে পারে, এবং সশস্ত্র বিপ্লবী হয়। এই বিপ্লব দমন করার জন্য যদি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়ে থাকে এবং সরকারের যারা অংশগ্রহণকারী সুবিধাভোগী, তারা সকলেই দায়ী হবেন এই রেস গেস্টার নীতির অনুসারে। অর্থাৎ সরকারি পক্ষ কিংবা বিপ্লবী পক্ষ যেই এখানে জয়লাভ করুক না কেন, যেই এখানে টিকে থাকুক না কেন, যারা টিকে থাকবেন তারা রেস গেস্টির আওতায় ভিন্ন পক্ষকে অবশ্যই দায়ী করতে পারবেন এবং বিচারের মুখোমুখি করতে পারবেন। এটাই রেস গেস্টির নীতির মূল কথা। রেস গেস্টি বা এখানে ঘটনার যে প্রাসঙ্গিকতা, এই বিষয়টি আসলে আমাদের আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ফৌজদারি আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রেস গেস্টি নীতির অধীনে অনেক লোক যারা সরকারের সুবিধা ভোগ করেছেন কিন্তু অনেক ঘটনার সাথে যুক্ত ছিলেন না, তবুও তাকে অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হয়েছে এবং আগামীতে হতে পারে। এমনও হতে পারে যে বিপ্লবী গোষ্ঠী যারা অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধেও ঠিক একই আইনে আগামীতে ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই রেস গেস্টি আইনের অধীনে। এখন বিষয়টা হচ্ছে আদালত কোনটা বিচারের আওতায় আনবেন এবং কোনটা গ্রহণ করবেন, তার উপর নির্ভর করেই রেস গেস্টি নীতি এখানে প্রয়োগ হবে, এবং যে পক্ষই এখানে দোষী সাব্যস্ত হবেন বা যে পক্ষ এখানে পরাজিত হবেন, সেই পক্ষকে এই রেস গেস্টির আওতায় বিভিন্নভাবে বিভিন্ন লোককে, সম্পৃক্ত লোকদেরকে অবশ্যই সাজার আওতায় আনা যাবে এই রেস গেস্টি নীতি ব্যবহার করে। এখানে বিষয়টা হচ্ছে যে এই বলে নিজেকে রেহাই করা যাবে না যে আমি ওই স্থানে ছিলাম না বা ওই স্থানে আমি ঘটনা ঘটাইনি,
বা এখানে বিভিন্ন দেশের রাজশাহী অঞ্চলে কেউ মারা গেছে, এর জন্য আমি দায়ী হব না, এই কথা বলার সুযোগ এখানে নেই। যেহেতু একই উদ্দেশ্যে, একই লক্ষ্য নিয়ে যখন ঘটনা ঘটানো হয়, তখন রেস গেস্টার নীতির আওতায় এখানে সকলেই সমভাবে দায়ী হয়। এভাবেই সাধারণত এই সাক্ষ্য আইনের এই ৬ ধারায় বর্ণিত এবং ৭, ৮, ৯ এবং ১৪ ধারায় ব্যাখ্যাকৃত এই রেস গেস্টার নীতির প্রয়োগ হয়ে থাকে। তো বিষয়টা সবাইকে জানানো উচিত, জানা দরকার। অনেক সময় আমরা ভুল বুঝে থাকি যে উনি তো ওখানে ছিলেন না, তাহলে উনি কেন দায়ী হবেন? বা এখানে অপরাধী যাকে সাব্যস্ত করা হচ্ছে, তিনি তো ঘরে অমুক জায়গায় বসেছিলেন, কিংবা ওই সাভারে, কিংবা এখানে শাহবাগে আন্দোলনরত ছিলেন। সুতরাং ওই রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর জন্যই তো তিনি দায়ী নয়। এটা বলে কোনো সুযোগ এখানে নাই। এই রেস গেস্টির আওতায় বা এখানে ঘটনার যে সংঘবদ্ধ ঘটনার যে ঘটনা সংঘটিত হয়, সমভাবে আমরা দায়ী থাকবেন এই নীতির আলোকে। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যেই, এবং আমি যেহেতু আইনের একজন ছাত্র, আইনে পড়ালেখা করি, এবং যারা স্টুডেন্ট তাদের উপকারে আসুক এই উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি করা। সবার সুস্বাস্থ্য কামনায়, শান্তিময় পৃথিবী থাকুক এই কামনায় আমি আজকের মতন এই ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।